দেখবেন জালটা আছে প্রচুর তেলাপিয়া, কই থেকে আসছে এগুলো জানবেন না। এই আগে থেকে আপনার গর্তের মধ্যে তেলাপিয়া ডিম টিম ছিল, যখন পানি দিচ্ছেন তেলাপিয়া গুলো বাচ্চা দিয়ে দিচ্ছে। রোটেনেন ইউজ করা মাছ যদি মাছ মারা যায়, সেই মাছটা আপনার খেতে পারেন। আপনার কার্প জাতীয় মাছ কিন্তু 3 স্তরের, উপরের স্তরের, মিডল স্তরের এবং নিচের স্তরের। প্রতিটি স্তরের মধ্যে মিনিমাম 2 ফিট করে গভীরতা থাকলে ভালো, তাহলে খাবারে ওরা অসম প্রতিযোগিতা করবে না। যখন উপরে উঠে খাবে বুঝবেন পুকুরে হয়তো দ্রবীভূত অক্সিজেন কমে গেছে, নাহলে পুকুরে গ্যাস বেড়ে গেছে, অথবা উভয়টি ঘটতে পারে। মাছ চাষটা আমরা ইংলিশে 4টা ভাগ করি: এক্সটেন্সিভ কালচার, সেমি ইন্টেন্সিভ কালচার, ইন্টেন্সিভ কালচার, সুপার ইন্টেন্সিভ কালচার। সমস্যা আমরা মনে করেন আপনার পোনা নিয়ে আসে আশেপাশ থেকে লোকালি, পোনাগুলা পরবর্তীতে আর বড় হয় না, দেখেন খাবার খাওয়াচ্ছেন মাছ বড় হয় না, এরকম কিন্তু অনেক সমস্যা। তখন কিন্তু আমাদের কাছে আসেন যে স্যার খাবার খাওয়াচ্ছি, সবকিছু করতেছি, মাছ বড় হচ্ছে না। যদি পুকুরের মধ্যে আপনার মাছ অধিক পরিমাণে দিয়ে দেন, ওরা যদি অক্সিজেন তো সবাই নিচ্ছে, তখন কি হবে? অক্সিজেনটা ফল করতে পারে। এর জন্য মাছের মজুত ঘনত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশিক্ষণটা মূলত যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণপাড়া কর্তৃক আয়োজিত। মোট কয়দিন? 6 দিনের প্রশিক্ষণ। আচ্ছা, আমি আমার পরিচয়টা প্রথমে দিই। আমার নাম জয় বণিক, আমি উপজেলা ফিশারিজ অফিসার হিসেবে এখানে আছি প্রায় 3 বছর। আমি 36 BCS থেকে এখানে জয়েন করেছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট আপনাদের পাশে ব্রাহ্মণবাড়ি। আমার প্রথম পোস্টিং ছিল আপনার বান্দরবান লামা উপজেলায়। এখন আপনারা এখানে যারা আছেন তারা তো আপনার স্ব উদ্যোগে এখানে রেজিস্ট্রেশন করেছেন মৎস্য চাষ শেখার জন্য। আপনারা নতুন করে কি মৎস্য চাষ শুরু করবেন? এখন আপনাদের সবাই পুকুর আছে তো? এখন আপনাদের যে প্রশিক্ষণটা মূলত আপনার 6 দিনের, কিন্তু আমি হয়তো নিতে পারবো আপনার 3 দিন। এখন আমি যে প্রশিক্ষণগুলো নেই, আমি চেষ্টা করি হলো গিয়ে কোনো কিছু আমার মাঝে যা কিছু আছে সেগুলো আপনাদের মাঝে ডেলিভার করার জন্য। এখন এখানে আপনাদের বলছে 1 ঘন্টা, আমার মনে হয় 1 ঘন্টায় হবে না, আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। এখন আপনারা কি সময় দিতে পারবেন কিনা? কারণ সময় না দিতে পারলে কিন্তু এগুলো কিন্তু আপনারা কিছু শিখতেও পারবেন না, এখান থেকে কোনো কিছু নিয়েও যেতে পারবেন না। আমি চাচ্ছি 3 দিনে মোটামুটি মৎস্য চাষে যা কিছু আছে বেসিক ধারণাগুলো এগুলো আপনাদের মাঝে দিয়ে দেওয়ার, যাতে এইগুলা নিয়ে আপনারা মৎস্য চাষটা শুরু করতে পারেন। শুরুতেই যেন কেউ ফেইলার না হয়, কেউ যাতে ফেইলার না হন। অনেকে কিন্তু আপনার মৎস্য চাষ নিজ উদ্যোগে শুরু করে দেয়, ইউটিউব থেকে দেখে, বিভিন্ন জায়গা থেকে শুরু করে দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যখন একটা ক্রপ বিক্রি করে আয় ব্যয়ের হিসাবটা পায় না। যত তারা ব্যয় করে ফেলছে তার অর্ধেকও তারা মাছ বিক্রি করে পায় না, তখন তারা নিরুৎসাহিত হয়ে যায়, মৎস্য চাষ থেকে পিছিয়ে যায়। কিন্তু মৎস্য চাষটা এমন একটা জিনিস, এটা যদি আপনি বুঝে শুনে করেন তাহলে এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে এটা তো একটা বায়োলজিক্যাল সায়েন্স। 3 দিন আমি প্রশিক্ষণটাকে 3 ভাগে আপনার ভাগ করছি। এটা হলো কি আপনার মজুত পূর্ব, মজুত এবং মজুত পরবর্তী। আজকে আমি আপনাদেরকে মূলত ক্লাসটা নিব মজুত পূর্ব ব্যবস্থাপনা। মজুত পূর্ব কি? মাছটা যখন আপনি পুকুরে ছাড়বেন, ছাড়ার আগে আপনার পুকুরটাকে কি রেডি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আপনারা হয়তোবা ভাবতেও পারবেন না যে একটা মৎস্য চাষ যে আপনার নর্মালি মাছ ছাড়লে একবার বড় হয়ে যায়, কিন্তু এর মাঝে যে এত কিছু আছে। আচ্ছা, তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমি আজকের কাজটা এখানে শুরু করছি। তাহলে আজকের কাজটা আমি মূলত নিব মজুত পূর্ব ব্যবস্থাপনা। মাছ চাষটা শুরুর আগে আপনার কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন। কালকে নিব মজুত, যখন আপনার মজুত করবেন পরদিন আমরা মজুতের পরবর্তী কি কি বিষয় আপনারা খেয়াল রাখবেন এই বিষয়গুলো। প্রথমে শুরু হয় কি দিয়ে? পুকুর দিয়ে। পুকুরটাকে ঠিক করতে হবে, প্রিপেয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। অনেকে আপনার মা কি করে পানি দেয় সেচ দিয়ে, নতুনভাবে কেউ পানি দেয়, কেউ হইলো বা আপনার আগের যে পানি আছে সে পানির মধ্যে নতুনভাবে মাছ ছাড়ে। আমরা 2 ভাবে করতে পারি। পুরোনো যে পুকুরগুলো আছে, পুরোনো পুকুরগুলো আপনি যদি সব থেকে ভালো হয় সেচ দিয়ে নতুনভাবে পানি ইনক্লুড করা। সর্বপ্রথম পুকুরটা আর কি করবে? পানি সেচ দিয়ে ফেললেন। এখন তলাটা আপনাকে মেরামত করতে হবে, পরিষ্কার করতে হবে। তলা মেরামত করতে হবে, পার পরিষ্কার করতে হবে। পারে কোনো ধরনের আগাছা থাকা যাবে না, ঠিক আছে? কোনো ধরনের আগাছা থাকা যাবে না। যদি আগাছাগুলো থাকে, আগাছাগুলো কিন্তু পরবর্তীতে আপনার পুকুরে অ্যামোনিয়া জনিত গ্যাস তৈরি করবে, যেটা আমাদের পুকুরে মাছ চাষের জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস বহন করে। যে পুকুরে আপনার আগাছা থাকবে, যে পুকুরে আপনার শিকড় থাকে না আগাছার মধ্যে, পানিতে তো সেগুলো থাকবে, সেগুলো পানির মধ্যে পচবে। পচার কারণে সেগুলো বিভিন্ন গ্যাস তৈরি হবে। গ্যাস হওয়ার কারণে পরবর্তীতে আপনার এখানে অক্সিজেন কমে যাবে, মাছের পরজীবীর আক্রমণ হবে, বিভিন্ন সমস্যা হবে। আর তলাটা সমান করবেন। তলাটা সমান করলে ভবিষ্যতে আপনাকে জাল টানতে সুবিধা হবে। তলা যদি আপনার এবড়ো তেবড়ো থাকে, এবড়ো তেবড়ো টানলে আপনার জাল টানতে কষ্ট হবে, এবং এবড়ো তেবড়ো জায়গার মধ্যে আপনার মাছগুলো লুকিয়ে থাকবে, পরবর্তী আপনি সব মাছ ধরতে পারবেন না।
সর্বপ্রথম আপনার তলাটা সমান করবেন এবং হলো গিয়া চেষ্টা করবেন 4 থেকে 5 ইঞ্চি মাটি কেটে, পুরোনো যে মাটিগুলা কেটে সেই মাটিগুলা দিয়ে পাড়ের যে আপনার গর্তগুলো আছে গর্তগুলোকে ঢেকে দেয়া। গর্তগুলো যদি আপনার থাকে, পাড়ে যেগুলো যদি গর্ত থাকে, সেই গর্তের মধ্যে ভবিষ্যতে আপনার ব্যাঙ ডিম দিবে, তেলাপিয়া, ছোট ছোট তেলাপিয়া ডিম দিবে, সাপ ডিম দিবে, গুই সাপ থাকবে। দেখবেন এগুলো যদি না করেন, মাছ ছাড়বেন, মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাঙ ছোট ছোট পোড়া খেয়ে ফেলতেছে, আপনার গুই সাপ হলো আপনার মাছ খেয়ে ফেলতেছে। এর জন্য প্রথমে হলো 4 থেকে 5 ইঞ্চি মাটি কেটে সেই মাটিগুলো দিয়ে পাড়গুলো গর্তগুলো কি করবেন, রিপেয়ার করবেন বা ভরাট করবেন। তারপর হলো যেটা বললাম, পুকুরের আশেপাশে যদি আপনার কোনো গাছপালা থাকে, গাছপালা চেষ্টা করবেন ফলজ গাছ লাগানোর জন্য। ঠিক আছে, ফলজ গাছ হলে আপনার কি হবে, আপনার 4-5 মাস পর যখন ফলগুলো ধরবে, ফলগুলো আপনি বিক্রি করতে পারলেন এবং পাড়ের মধ্যে ফলজ গাছ থাকলে পাড় শক্ত থাকবে, মাটি এত সহজে ভাঙবে না। কিন্তু আপনারা যদি মনে করেন বড় বড় ইউক্যালিপটাস গাছ বেশিরভাগ জায়গায় থাকে, ইউক্যালিপটাস লম্বা লম্বা গাছ, ইউক্যালিপটাস গাছগুলো কিন্তু খুবই ক্ষতিকর। আর পাতা পানির মধ্যে পড়ে পানি পড়ছে, এর জন্য এমন কোনো গাছ লাগানো যাবে না যে গাছে পাতা পড়ে পানি নষ্ট হবে। ফলজ গাছ লাগানো আপনি চেষ্টা করবেন এমন একটা দূরত্ব লাগানো যেখান থেকে গাছের পাতা পানির মধ্যে পড়বে না। আর যদি পড়ে, আপনি চারপাশে নেটিং করে দিবেন যাতে নেটের উপায় পড়ে। পুরো আছে, ধরেন আপনি লিজ নিলেন 3 বছরের জন্য, এখন এই পুকুরের মধ্যে কি ধরনের মাছ আছে আপনি কিন্তু জানেন না। এখন আপনাকে সর্বপ্রথম অভিজ্ঞ চাষি হিসাবে আপনাকে প্রথমে জানতে হবে আপনার পুকুরে কি পরিমাণ মাছ আছে এবং কোনো ধরনের অবাঞ্ছিত মাছ রয়ে গেছে কিনা, কোনো ধরনের রাক্ষসে মাছ রয়ে গেছে কিনা। এটা যদি আপনি না জেনে মাছ চাষটা শুরু করেন, পরবর্তীতে আপনি সফল হতে পারবেন না। আপনি যদি নাই জানেন লিজ মিলে 3 বছরের জন্য, আপনি হয়তো ভাবতে পারেন যে আমার এখানে আগে যেগুলো মাছ আছে আমি তো অতিরিক্ত হিসাবে পেয়েছি, এটা তো আমার জন্য আরো ভালো, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার জন্য ভালো হবে না। কিসের জন্য ভালো হবে না, এখানে যদি আপনার কোনো ধরনের অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ থাকে। অবাঞ্ছিত মাছ কোনগুলো, ছোট ছোট মাছ। অবাঞ্ছিত মাছ হলো গিয়ে আপনার ধরেন আগের আপনার মলা মাছ বা চান্দা মাছ, যে কোনো ধরনের মাছ। মলা মাছ আপনার ধরেন মনে করেন এতটুকু সাইজ, এটা কি আর বড় হবে, বড় হবে না। কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত মাছের খাবারে ভাগ বসাচ্ছে, কিন্তু মাছটা কিন্তু আলটিমেটলি কিন্তু বড় হচ্ছে না। এগুলো ধরনের অবাঞ্ছিত মাছ থাকলে বড় মাছের খাবারের মধ্যে ওরা ভাগ বসাবে, আলটিমেটলি বড় মাছ যেগুলো আপনি চাষের মাছ দিচ্ছেন এগুলো বড় হবে না, কিন্তু খাবার আপনার ঠিকই খরচ হচ্ছে, তাহলে খাবারের আপনার অপচয় হলো। আর কি বললাম, আর একটা রাক্ষসে মাছ। রাক্ষসে মাছ কোনগুলো, বোয়াল মাছ, শোল মাছ, গজার মাছ, টাকি মাছ, ফলি মাছ, এগুলো রাক্ষসে মাছ। এগুলো মাছ যদি থাকে তাহলে কি করবে, ছোট যে মাছগুলো আপনারা দিবেন সে মাছের পোনা কিন্তু খেয়ে ফেলবে তারা। একটা যদি শোল মাছ থাকে, শোল মাছের যে সাইজ, ওই সাইজ থেকে যদি যে কোনো ধরনের ছোট মাছ ওরা খেয়ে ফেলবে। এগুলাকে বলি আমরা কি, রাক্ষসে মাছ। এই ধরনের মাছ থাকা যাবে না। রাক্ষসে এবং অবাঞ্ছিত মাছ যদি থাকে কিভাবে দমন করবেন, এগুলো দমন করতে হবে মাছ ছাড়ার আগে। যখন আপনার মাছ ছেড়ে দিবেন তখন কিন্তু এগুলো খুব বেশি দমন করা যাবে না। মাছ ছাড়ার আগে যখন পুকুরটা আপনারা দিবেন, পানি ঢুকাবেন, তখন আপনারা অবাঞ্ছিত মাছ এবং রাক্ষসে মাছ দমন করবেন কয়েকটা উপায় করতে পারেন। কয়েকবার জাল টানবেন, ছোট ছোট মশারি জাল টানবেন। জাল টানলে তো জালের মধ্যে তো অবাঞ্ছিত মাছগুলো বা বড় মাছগুলো চলে আসবে, তারপরেও কিন্তু অনেকগুলো আসবে না, অনেকগুলো মাছ আসবে না। তখন পুকুরে আপনার যদি পানি থাকে, একটা আছে পানি আছে, একটা পানি না, আমি পানি থাকার কথা বলছি। যদি পুকুরে পানি থাকে তাহলে রোটেনন প্রয়োগ করতে পারেন আপনারা। রোটেনন ইউজ করা মাছ, যদি মাছ মারা যায় সেই মাছটা আপনারা খেতে পারবেন। কারণ রোটেননটা এটা হলো কি, ডেরিস একটা গাছ আছে, ডেরিস গাছের শিকড় থেকে তৈরি হয়। এটা বাজারে ইজিলি পাওয়া যায়, একটা লিকুইড তৈরি করে রোটেনন দিয়ে মাছটা মারতে পারেন। রোটেননটা 2 মাত্রায় পাওয়া যায়, 9.1 এবং 7%। 9.1 যেটা প্রতি শতাংশে প্রায় হলো গিয়ে আপনার 15 থেকে 16 গ্রাম করে আপনারা দিতে পারেন 9.1, এবং আপনার 7%, 7 যেটা 7 হলে 20 গ্রামের মতো দিতে হবে। কারণ 9.1টা এটা বেশি পাওয়ারফুল এবং 7টা একটু কম পাওয়ারফুল। রোটেননটা পানির সাথে গুলিয়ে দিয়ে দিবেন, প্রতি শতাংশে 15 থেকে 20 গ্রাম দিয়ে দিবেন। কিন্তু ওই পুকুরে যদি আপনার তেলাপিয়ার বাচ্চা থাকে, ঠিক আছে, তেলাপিয়ার বাচ্চা থাকে বা অধিক পরিমাণ রাক্ষসে মাছ থাকে, তাহলে এই রোটেনন দিয়ে খুব বেশি মাছ মরবে না। তখন গ্যাস ট্যাবলেটও মাঝে মাঝে পুকুরে দেয় না, গ্যাস ট্যাবলেট দেয়, ট্যাবলেট দিয়ে দেয় গ্যাস। এইগুলো হইলো ফসফরাস জিঙ্ক ট্যাবলেট, এগুলো কিন্তু খুবই বিষাক্ত। আমরা কিন্তু ঘরের মধ্যেও মাঝে মাঝে দেখবেন পেপারে নিউজ আসে আপনার ওষুধ, আপনার ইঁদুর মারা বা বিভিন্ন
পোকামাকড় মারার ওষুধ দেয় ট্যাবলেট, এগুলোই কিন্তু ফস্টোক্সিন ট্যাবলেট। এগুলো মাঝে মাঝে বাচ্চারা খেয়ে ফেলো, মারা যায়, খুবই বিষাক্ত এগুলো। ফস্টোক্সিন ট্যাবলেট আপনার যদি তেলাপিয়া, দেশি তেলাপিয়া যদি পুকুরে থাকে, সেই পুকুরে কিন্তু ভালো লাভ আপনারা করতে পারবেন না। আপনারা 5-6 মাস চাষ করতেছেন, দেখবেন জাল টানতেছেন, প্রচুর তেলাপিয়া, কই থেকে আসছে এগুলো জানবেনও না। এই আগে থেকে আপনার গর্তের মধ্যে তেলাপিয়া ডিম টিম ছিল, যখন পানি দিচ্ছেন তেলাপিয়া গুলো বাচ্চা দিয়ে দিচ্ছে, তেলাপিয়া গুলো বাচ্চা দিয়ে ফেলছে। এর জন্য শতকে 3 থেকে 4টা ট্যাবলেট দিবেন, এবং চেষ্টা করবেন গর্ত যদি থাকে পানি না, গর্তের মধ্যে ট্যাবলেট গুলো ঢুকাই দিন, তাহলে সব মারা যাবে, পানির মধ্যে দিয়ে ফেলবেন। এবং এই গ্যাস ট্যাবলেট করা যে মাছগুলো আপনি মারবেন, এই মাছ কিন্তু খাওয়া যাবে না, এগুলো বিষাক্ত, এগুলো পুঁতে ফেলতে হবে। এগুলো যদি আপনি খান আপনার শরীরে সমস্যা হবে। এখন বলুন, একটা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি কি থাকবে? আদর্শ পুকুরের বৈশিষ্ট্য এটাই থাকবে যে ঝোপঝাড় মুক্ত থাকবে, তলা সমান হবে, এবং পুকুরটি খুব বেশি বড় নেওয়া যাবে না। যদি খুব বেশি বড় নেন, ধরেন মনে করেন 2 একর বা 3 একর, সেটা কিন্তু আপনাদের ম্যানেজমেন্ট করতে সমস্যা হবে। ধরেন 2 একর 3 একর পুকুর মানে কি প্রায় 300 শতক, বিশাল বড় পুকুর। সেখানে আপনার পুকুরে আপনার খাবার দিতেও সমস্যা হবে, মাছ ধরতেও পরবর্তীতে সমস্যা হবে। 1 থেকে 1.5 একর পুকুর বেস্ট। এবং গভীরতা থাকতে হবে কার্প জাতীয় মাছের জন্য অবশ্যই 6 ফিট, এর কম হওয়া যাবে না, বেশি হলেও 6.5 থেকে 7 ফিট, এর অতিরিক্ত হলে সেটা সমস্যা। কারণ ধরেন একটা পুকুর, এখন এখানকার পুকুর বেশিরভাগ দেখলাম আপনার ড্রেজারে কাটা 10 ফিট 15 ফিট, এগুলাতে আপনার কিন্তু ভালো প্রোডাকশন মাছের পাবেন না। কিসের জন্য পাবেন না? একটা জিনিস আমি একটা উদাহরণ দিই। আপনার যখন একটা কাপড় ভিজান বালতির মধ্যে, হুইল পাউডার দিলেন, হুইল পাউডার দেওয়ার পর কি করেন? হুইল পাউডারটা মিক্সড করেন না? যখন হাতে মিক্সড করেন দেখবেন উপরের দিকে কিন্তু প্রেশার কম, যখন হাতের তলার মধ্যে দিয়ে ঘুরান তখন কিন্তু ঘুরাতে কষ্ট হয়, কারণ পানি যত নিচের দিকে যাবে তত প্রেশার বাড়বে, ঠিক আছে? প্রেশার বাড়লে মাছে কিন্তু সেখানে আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এছাড়া আপনার কার্প জাতীয় মাছ কিন্তু 3 স্তরের, উপরের স্তরের, মিডল স্তরের এবং নিচের স্তরের। প্রতিটি স্তরের মধ্যে মিনিমাম 2 ফিট করে গভীরতা থাকলে ভালো, তাহলে খাবারে ওরা অসম প্রতিযোগিতা করবে না। কিসের জন্য 6 ফিট বলি? উপরের স্তরের মাছ কোনগুলো বলেন? সিলভার কার্প, কাতলা, গ্রাস কার্প, ব্রিগেড, এগুলাকে বলি আমরা বিদেশি কার্প। কার্প 2 ধরনের, একটি দেশি কার্প, একটি বিদেশি কার্প। দেশি কার্প কোনগুলো? রুই, কাতলা, মৃগেল, কালীবাউস। আর সিলভার কার্প, গ্রাস কার্প, ব্রিগেড, এগুলো বিদেশি কার্প। উপরের দিকে কোনগুলো থাকে? সিলভার কার্প, গ্রাস কার্প, ব্রিগেড, পাঙ্গাসটা। মাঝের স্তরে কোনগুলো থাকে? মাঝের স্তরে থাকে আপনার রুই। নিচের স্তরে কোনগুলো থাকে? মৃগেল, কার্পু, শিং মাগুর। সরপুটি সব জায়গায় থাকে, পাঙ্গাসও মোটামুটি সব জায়গায় থাকে, তেলাপি এগুলো সব জায়গায় থাকে। এখন কার্প মাছের মধ্যে সব থেকে বেশি চাহিদা কোনগুলার? কাতল, রুই, এগুলোরই তো বাজারে চাহিদা। মানে কি বাজারে কোনগুলোর দাম বেশি? দেখবে রুই মাছের দাম কিন্তু মৃগেল থেকে বেশি, কাতলা মাছের দাম কিন্তু আপনার গ্রাস কার্প এগুলো থেকে বেশি। সব থেকে কম দাম মূলত কোনগুলো পাওয়া যায়? সিলভার কার্প, তারপর ব্রিগেড, মৃগেল, এগুলো, ঠিক না? এগুলো। এর জন্য বলি যেহেতু 3টা স্তর পুকুরের মধ্যে, প্রতিটা স্তরের মধ্যে 2 ফিট করে গভীরতা থাকা ভালো, তাহলে খাবার নিয়ে তারা প্রতিযোগিতা করবে না। একই স্তরের মধ্যে অনেকে দেখেন কি আপনার রুই মাছ দিয়ে দিল, মৃগেল দিয়ে দিল, কার্পু দিয়ে দিল, আর কোনো কিছু দিল না, তাহলে কিন্তু এগুলো হবে না, মাছ চাষ হবে না। কারণ খাবারগুলো যখন দিবেন, খাবারগুলো তো মোটামুটি সব জায়গায় থাকবে, উপরেও যেমন থাকবে, কিছু মিডেলও থাকবে, কিছু নিচে থাকবে। আপনার মাছ সব স্তরে মিলিয়ে দিতে হবে, যাতে খাবারটা আপনার অপচয় না হয়, খাবারটা যাতে নষ্ট না হয়। মৎস্য চাষী ভাইয়েরা আমরা আপনার লসের সম্মুখীন হই কখন? যখন আমরা অতিরিক্ত খাবার দিয়ে ফেলি, খাবারগুলো নষ্ট হয়, মাছ ওই খাবারকে বড় হচ্ছে না, তখন কিন্তু আমরা লসের সম্মুখীন গুলো হয়। এর জন্য একটু বুদ্ধি করে মাছ চাষটা করতে হবে। ফিশারিজ একটা বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজি সম্পর্কে জানতে হবে, মাছ সম্পর্কে জানতে হবে। রুই মাছ আপনি চাষ করতেছেন, রুই মাছ কি খাবার খায়, কোথায় বড় হয়, কতদিনে বড় হয়, এগুলো আপনাকে আগে জানতে হবে, তারপর আপনি মাছ চাষে আসবেন। আপনারা যেহেতু সবাই শিক্ষার্থী, আপনাদের কিন্তু এগুলা ইজিলি জানতে পারবেন, মোবাইলের মাধ্যমে জানতে পারবেন, ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন, বিভিন্ন বইপত্র আছে, বইপত্রের মাধ্যমে জানতে পারবেন। আমাদের অফিসে যদি আমার সাথে কিছুক্ষণ গল্প করেন, এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন যখন আপনার পুকুরটা একটি সিলেক্ট করবেন বা আপনার একটা পুকুর লিজ নেবেন, কি কি বিষয় খেয়াল রাখবেন? অবশ্যই খেয়াল রাখবেন, যখন আমাদের এখন কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু প্রায়শই বন্যা হয়। কিছুদিন আগেও তো গেছে বন্যায়, কিন্তু মৎস্য চাষী ভাইদের অনেক লস হয়ে গেছে, ঠিক না? অনেক লস হয়ে গেছে। এর জন্য প্রথমে যখন লিস্টটা নিবেন, আপনি দেখবেন আশেপাশের পাড়টা কেমন উঁচু,
বন্যা যখন পানি উঠবে 2-3 ফিট, যাতে 2-3 ফিট পানি বাড়লেও যাতে কোনো সমস্যা না হয়। আবার আমাদের উপজেলায় যদি আপনারা যান, উপজেলা দেখবেন যে 2টা পুকুর আছে, পুকুরে কিন্তু পারগুলো অনেক উঁচু উঁচু। এর জন্য খুব বেশি বৃষ্টি না হলে কিন্তু খুব বেশি সমস্যা আমাদের হয় না। পার অবশ্যই উঁচু রাখতে হবে। এবং আপনার যখন পুকুরটা নেবেন সেখানে যাতায়াত ব্যবস্থা রাখবেন। আপনার তো আলটিমেটলি তো মাছটা বিক্রি করতে হবে। আপনি এমন একটা গ্রামের মধ্যে, এমন একটা চিপার মধ্যে গেলেন, সেখানে মিনিমাম একটা ভ্যানও যায় না, তাহলে মাছগুলো কিভাবে করবেন? এতগুলো মাছ কি আপনি কাঁধে করে নিয়ে যেতে পারবেন? এমন 4 চাকার গাড়ি যায় বাজার থেকে আপনার পুকুর পার পর্যন্ত, এমন একটা জায়গা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের অনেক টাকা সেভ হবে। পুকুর পার থেকে আপনার গিয়ে বিক্রেতারা মাছ নিয়ে যাবে। পুকুরটা যখন তৈরি করবেন পুকুরটা দেখবেন পুকুরের ঢালটা কেমন। ঢাল কেমন? ঢাল মানে কি? খাড়া, ঠিক আছে? খাড়া মানে কৌণিক ভাবে খাড়া থাকতে হবে, কৌণিক ভাবে। পুকুর যদি লম্বালম্বি ভাবে কাটা হয় উপর থেকে নিচ পর্যন্ত, এগুলো কিন্তু পার টিকবে না, পার ভেঙে যাবে। কি হতে হবে? ঢালু হতে হবে। পুকুরের আয়তন মাপতে পারেন? যখন আপনারা কিসের জন্য বলি, পুকুরের আপনার কোনো একটা যদি ভবিষ্যতে একটা কোনো সমস্যায় পড়েন, একটা ওষুধ দিতে চান, অবশ্যই কয়েকটা জিনিস আপনাকে আমাকে বলতে হবে, বা আপনার যে ফিড কোম্পানির লোকে তাদেরকে বলতে হবে। একটা হলো পুকুরের শতাংশ কতটুকু, আয়তন কতটুকু, পুকুরটা গভীর কতটুকু, পুকুরে কি পরিমাণ মাছ আছে, এটা আপনাকে জানতে হবে। পুকুরটা মাপার কি হবে, আপনার যদি আয়তাকার হয়, আপনার অঙ্ক করেন না? আয়তাকার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা করছেন তো সবাই? দৈর্ঘ্য মাপবেন, প্রস্থ মাপবেন, গভীরতা মাপবেন, তিনটাকে গুণ দিবেন, তাহলে কি হয়? ঘনমিটার বা ঘনফুট। এভাবে হইলো কি, আপনারা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মাপেন, ওই পাশে দৈর্ঘ্য প্রস্থ গুণকে আপনার এভারেজ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে হলো আপনার বর্গ ফিট বেরোবেন। বর্গ ফিট থেকে ইজিলি শতাংশ বের করা যায়। 1 শতাংশ মানে কত? 435.6 বর্গ ফুট। 1 শতাংশ সমান 435.6 বর্গ ফিট। যখন আপনি বর্গ ফিট বের করবেন, ইজিলি শতাংশ বের করা যাবে। আমি আপনাদেরকে মাছ চাষের কিছু ব্যবস্থাপনা প্রকারভেদটা একটু বলি। দেখুন, আপনারা আগে যারা আছে, যেমন আপনার বাপ দাদারা যখন মাছ চাষটা করতো, এখনো যারা করে, বেশিরভাগ কিন্তু আপনার সনাতন পদ্ধতিতে মাছ চাষ করতো। মাছ চাষটা আমরা ইংলিশে 4টা ভাগ করি: এক্সটেন্সিভ কালচার, সেমি ইন্টেন্সিভ কালচার, ইন্টেন্সিভ কালচার, সুপার ইন্টেন্সিভ কালচার। এক্সটেন্সিভ কালচারটা কি? এটা বাংলায় যদি বলি সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি দেখবেন আপনারা, আপনার বাড়ির কাছে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে মনে করেন আপনারা কিছু মাছ ছেড়ে রাখছে, আপনারা ভাত খাওয়ার পর উচ্ছিষ্ট যে অংশগুলো থাকে, অংশগুলো দিয়ে দিল, এগুলা খেয়ে মাছগুলো বড় হচ্ছে। কিন্তু বর্তমানে বাণিজ্যিক ভাবে যদি করতে চান, এভাবে করলে হবে? করলে হবে না। এগুলো বললে আমরা এক্সটেন্সিভ কালচার বা সনাতন পদ্ধতি। এরপরের যে ধাপটা, সেটা হলো যে আপনার সেমি ইন্টেন্সিভ কালচার। সেমি ইন্টেন্সিভ কালচার হলো গিয়ে কিছু প্রাকৃতিক খাবার দিবেন, কিছু সম্পূরক খাবার হবে। এবং এখানে হইল কি আপনার শতাংশ প্রতি এই ধরেন 15 থেকে আপনার 17-18 কেজি শতাংশ প্রতি উৎপাদন করতে পারবেন। শতাংশ প্রতি কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আমি বলতেছি 15 থেকে 17 কেজি এরকম আপনি উৎপাদন করতে পারবেন। এটা ধরেন মনে করেন আপনি মজুদ ঘনত্ব একটু মাছের বেশি দিলেন, পুকুরের মধ্যে যে খাবারগুলো আছে এগুলো আছে না, পাশ থেকে আপনি কিছু সরিষার খৈল, ভুসি, যেগুলো এখন দেয় সরিষার খৈল, ভুসি, এগুলোও দিলেন, এভাবে বেড়ে হচ্ছে। এটা সেকেন্ড ধাপ মাছের। আর থার্ড যে ধাপটা সেটা হলো ইন্টেন্সিভ কালচার। ইন্টেন্সিভ কালচার হলো উচ্চ ঘনত্বে মাছ চাষ। এখন আমাদের দেখেন যুদ্ধের পর যে পরিমাণ জায়গা জমি ছিল, এখন কি সে পরিমাণ জায়গা জমি আছে? অনেক কমে গেছে না? 1971 সালে 95%, 95% মাছ আসতো আপনার নদী থেকে, 5% আসতো চাষ থেকে। এখন উল্টো হয়ে গেছে, এখন প্রায় 90%-এর মতো আসে কি চাষ থেকে, নদী নালা থেকে খুব অল্প পরিমাণ আসে। জায়গা কমে গেছে, তার মানে কি আপনার যে পুকুরটা আছে এখানে আপনার উচ্চ ঘনত্বে মাছ চাষ করতে হবে, অধিক উৎপাদন করতে হবে। আগে 5 থেকে 10 কেজি শতাংশ উৎপাদন করে আপনার লাভ করতে পারবেন, এখন করতে হবে আরো বেশি। এই সেমি ইন্টেন্সিভ কালচারে আপনার প্রায় 30 থেকে 35-30 কেজির মতো, 25 থেকে 30 কেজির মধ্যে আপনি উৎপাদন করতে পারবেন। এটার উচ্চ ঘনত্ব, আপনি মাছটা বেশি চাবেন, এখানে সম্পূর্ণরূপে সম্পূরক খাবার দিবেন আপনি। সম্পূরক খাবার মানে কি? হাতে তৈরি খাবার বা আপনার যে রেডি ফিড পাওয়া যায়, রেডি ফিড দিতে হবে, রেডি ফিড দিয়ে মাছ চাষটা করতে হবে। পাশাপাশি আপনাকে অক্সিজেন ঠিক থাকতে হবে, কার্বন ডাইঅক্সাইড ঠিক, এগুলো আমি ধাপে ধাপে কথা বলবো। চতুর্থ যে ধাপটা, এটা বাংলাদেশে এখন চালু হচ্ছে, বিদেশে চলে আসছে, এগুলো সুপার ইন্টেন্সিভ, মানে উচ্চ ঘনত্বের আরো এক ধাপ উপরে। এগুলায় প্রায় 40 কেজির উপরে মাছ উৎপাদন করা যায়। এগুলাই কি করতে হবে? আপনার দেখেন না এখন টিভির মধ্যে দেখেন বটম ক্লিন রেলওয়ে, এগুলাতে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করতে হবে।
যন্ত্রাংশ ব্যবহার করে মাছ চাষটা করতে হবে। এগুলো এখনো বাংলাদেশে আছে, বাংলাদেশে বটম ক্লিন রেলওয়ে, চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন জায়গায় আছে। আচ্ছা, পুকুর কত প্রকার? পুকুর একটা হলো গিয়ে বছরে 12 মাস পানি থাকে, বাৎসরিক পুকুর বলো। আর একটা মৌসুমী পুকুর। মৌসুমী পুকুর বলেন, ধরেন মনে করেন আপনার 5 থেকে 6-7 মাস পর্যন্ত পানি থাকে, শীতকালে পানি থাকে, পানি শুকিয়ে যায়। কারণ কোনটা ভালো বলেন, বাৎসরিক পুকুর ভালো নাকি মৌসুমী পুকুর ভালো? সারা বছর যাতে পানি থাকে, আমরা তো চাই সারা বছর মাছ চাষ করতে, অবশ্যই বাৎসরিক পুকুরটা ভালো। কিন্তু এটা তো আসলে মানে এটা তো আর আপনার হাতে অনেকটা নাই। তো মৌসুমী পুকুর দেখা যায় শীতকালে অনেক পুকুর শুকিয়ে যেতেও পারে। এর জন্য মাছ চাষটা শুরুর আগে মাছ চাষটা আপনার কত মাস পানি থাকবে, পানির গভীরতা ঠিক রাখবে। বাৎসরিক পুকুরে যদি আপনারা করেন, শীতকালে তো কি সূর্যালোক পড়ে না, পানির গভীরতাটা কমে যায়। ধরেন 6 ফিটের একটা পুকুর ঠিক করলেন, শীতকালে সেটা হয়ে গেল 3 ফিট, 3 ফিট পানি কমে গেল, কমে যেতে পারেন। 3 ফিট পানির মধ্যে কার্যত মাছ হবে না, ভালো হবে না। পানির গভীরতাটাকে ঠিক রাখতে হবে, অবশ্যই 5 থেকে 6 ফিট রাখতে হবে। না রাখলে সেখানে ভালো পার্ক মাছ আপনারা করতে পারবেন না। তাদেরকে প্রথমে আমি যেটা বলছিলাম, আগাছা, যখন পুকুরটা আপনি রেডি করবেন, পুকুরটা অবশ্যই আগাছাগুলোকে আপনি নিধন করতে পারেন। আগাছা কি ধরনের আগাছা হয়? আগাছা আপনার 4 ধরনের: ভাসমান আগাছা, লতানো আগাছা, নিমজ্জিত আগাছা এবং নির্গমনশীল। ভাসমান কোনগুলো? যেগুলো আপনার ভেসে থাকে। আমাদের এখানে ভাসমান আগাছাগুলোই বেশি। তারপর লতানো আগাছা কিছু আছে, যেমন আপনার আগাছা বলতে বিভিন্ন ধরনের আপনার পানা দেখেন না? হ্যাঁ, কি কি ধরনের পানা হয় বলেন? আপনার পুকুরের মধ্যে দেখবেন একবারে ছোট 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 ছোট, পুরা পুকুর জুড়ে থাকে। সাহেবের মতো আপনাদের পুকুরের মতো ছিল ছোট ছোট, এটা খুদিপানা। খুদিপানা ছোট 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 ছোট। এর যে একটু বড় কচুরিপানা তো জানেনি, কচুরিপানা কি বড় বড় গুলা, শিকড় অনেক বড় বড় গুলা। কচুরিপানা থেকে একটু ছোট যেগুলো লতানো ছোট ছোট, এগুলো বলা হয় আমরা কি টোপা পানা। ফেনা তো আমরা লোকাল ভাষায় মনে করেন বলি, ঠিক না? এখন তো আপনার মাস্টার্স যেহেতু করবেন, কয়েকটা টার্ম আপনাকে শিখতে হবে, ঠিক না? শিখতে হবে। এগুলো আমরা বলি কি টোপা পানা। একবারে ছোট যেগুলো খুদি পানা, তার থেকে একটু বড় টোপা পানা, এবং বড় যেগুলো কচুরি পানা। কচুরি পানা এবং টোপা পানা এ দুটাই মূলত ক্ষতিকর, এগুলো আপনার থাকা যাবে না, এগুলো মাছ খায় না। কিন্তু খুদি পানা যেগুলো ছোট ছোট, এগুলো কিছু কিছু মাছ খায়। পরিমিত পরিমাণে পুকুরে থাকা ভালো। এগুলো কোনগুলো খায় বলেন তো? এই পানা জাতীয় জিনিস কোন মাছগুলো খায়? গ্রাস কার্প খায়। তারপর না, সবই তো খাইতে হবে, সব খায় না তো। গ্রাস কার্প খায়, সরপুটি খায়, কিছু কিছু সরপুটি খায়, মাঝে মাঝে দেখা যায় রুই মাছও খায়, রুই মাছও খায়। কিন্তু এগুলো যদি পুরো পুকুর জুড়ে হয় তাহলে কিন্তু ভালো না। ভালো না কিসের জন্য? পুরো পুকুরে যদি আপনার ছেড়ে যায়, তাহলে সূর্যের আলো কি পানির মধ্যে ঢুকবে? ঢুকবে না তো। সূর্যের আলো যদি পানির মধ্যে না ঢুকে তাহলে কি হবে? পুকুরের মধ্যে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যে অক্সিজেনটা তৈরি হয় সেটা হবে? হ্যাঁ, হবে না। কিন্তু পানির মধ্যে মাছ যে বেঁচে থাকে, বেঁচে থাকার জন্য কি দরকার তার? অক্সিজেন। আমরা শ্বাস নিচ্ছি, কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। নির্গমন কি করতেছি? কার্বন ডাই অক্সাইড। পানির মধ্যে মাছ ওইরকম, ওরা অক্সিজেন নেই, এটাকে আমরা বলি দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন। দ্রবীভূত অক্সিজেন কেন? পানির মধ্যে এটা মিক্স অবস্থায় থাকে। আমরা তো এটা বাতাস থেকে নিচ্ছি, মাছ তো বাতাস থেকে নিতে পারে না। মাছকে উপরে উঠে মাঝে মাঝে দেয়, উপরে উঠে দেখেন খাবি খায় না, তখন বাতাস থেকে নেওয়ার চেষ্টা করে। কখন নেয়? যখন পানির মধ্যে অক্সিজেন শর্ট পড়ে। আপনি ঘরের মধ্যে আছেন, ঘরের মধ্যে সবচেয়ে দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়, এখানে ধরেন মনে করেন আপনারা আছেন 20 জন, এখানে যদি 200 জনকে ঢুকাই দেওয়া হয়, 1 ঘন্টা পর কি হবে? কিছুক্ষণ পরে কি হবে? শ্বাস নিতে পারবেন না আপনি। তখন আপনি চেষ্টা করবেন দরজা ভাঙার জন্য, দরজা ভেঙে কি করার জন্য? বাইরে থেকে অক্সিজেন নেওয়ার জন্য। ভিতরে আপনার অক্সিজেন শর্ট পড়তেছে, বাইরে থেকে অক্সিজেন নেওয়ার জন্য। মাছের এরকম যখন পুকুরের মধ্যে আপনার অক্সিজেন শর্ট পড়বে, তখন তারা উপরে উঠে খাবি খাবে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য। এর জন্য পানির মধ্যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মাছের সব থেকে বেশি সমস্যা এর জন্য। আমরা যদি চাষি ভাইরা যারা আছেন, আপনারা যারা আছেন, এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখেন, নিজেদের সমস্যা আপনার নিজেরাই সলিউশন করতে পারবেন। যখন উপরে উঠে খাবি খাবে বুঝবেন পুকুরে হয়তো বা দ্রবীভূত অক্সিজেন কমে গেছে, না হলে পুকুরে গ্যাস বেড়ে গেছে, অথবা উভয়টি ঘটতে পারে। যখন আপনার আগাছাটা হবে, পুকুরের মধ্যে সারা আপনার সূর্যের আলো ঢুকবে না, অক্সিজেন সালোক সংশ্লেষণ তৈরি হবে না, অক্সিজেন কি হবে? তৈরি হবে না। পুকুরের মধ্যে যে মাছ থাকে, অক্সিজেন কিন্তু সেখানে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? কিভাবে তৈরি হয়? সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আপনারা জানেন কিভাবে বলেন তো? কার্বন ডাইঅক্সাইড আর পানি জলকর প্রস্তুত উনি যেটা বললো, আপনার পানি
আপনার পুকুরের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সূর্যালোকের উপস্থিতিতে ওরা হইল গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে। তার মানে কি, যখন সূর্যের আলোটা পড়বে না, ভিতরে ঢুকবে না, তখন কিন্তু সালোক সংশ্লেষণ হবে না। সালোক সংশ্লেষণ না হলে অক্সিজেন তৈরি হবে না, কার্বন ডাইঅক্সাইড গুলো ব্যবহার হবে না। কার্বন ডাইঅক্সাইড যদি ব্যবহার না হয় তাহলে কি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো পুকুরে থেকে যাবে। কার্বন ডাইঅক্সাইড গুলো যদি পুকুরে থাকে তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গুলো পরবর্তীতে এটা তো একটা গ্যাস তৈরি করবে, আলটিমেটলি মাছ মারা যাবে। তার মানে অতিরিক্ত পুঁতিপানা হওয়া যাবে না। পুঁতিপানা আপনারা একটা বাঁশ দিয়ে এক সাইডে একটু রাখতে পারেন। কিসের জন্য, দেখুন এখন আপনার প্রচুর রৌদ্র, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রচুর রৌদ্র হয়। রৌদ্র হলে কি হবে, টেম্পারেচার বেড়ে যায় না? আমাদের তো গরম হইলে তো আমরা তো নিজেই তো আপনার আর্দ্রতা বেড়ে যায়, আমরা তো নিজেদের হাঁসফাঁস লাগে, পানির মধ্যে টেম্পারেচার বেড়ে যায়। পানির ফেভারেবল টেম্পারেচার হইল 28 থেকে 32 ডিগ্রি। 28 থেকে 32 ডিগ্রি টেম্পারেচার যদি বাড়িতে রাখতে পারেন, মাছ সবসময় খাবারও খাবে, ভালো থাকবে। কিন্তু যখন গরম থাকে তখন কিন্তু কি হয়, পানির টেম্পারেচার অনেক বেড়ে যায়, 34 ডিগ্রি 35 ডিগ্রি হয়ে যায়, তখন কিন্তু মাছ পাওয়া বন্ধ করে দেয়। এর জন্য এক পাশে যদি আপনি কিছু খুদিপানা রাখেন তাহলে কি হবে, এক পাশে, তাহলে সেখানে একটু ছায়া থাকবে। মাছগুলো যদি খুব বেশি গরম পড়ে সেখানে তলে গিয়ে আশ্রয় নিতে পারবে, ঠিক না? একটা পুকুর 100%, এর মধ্যে 20% জায়গায় একটু খুদিপানা রাখবেন, বাঁশ দিয়ে আটকিয়ে দেবেন। যদি বাঁশ দিয়ে আটকে না রাখেন, খুদিপানাগুলো প্রচুর বংশ বিস্তার করে, এগুলো পুরো পুকুরে 1 সপ্তাহের মাঝে ছড়াই যাবে, তখন কিন্তু আবার ক্ষতি হয়ে যাবে। বাঁশ দিয়ে একটু সাইড করে রাখবেন, দেখবেন মাছ সেগুলো আপনার খাচ্ছে এবং সেখানে নিয়ে গরমকালে আশ্রয়ও নিচ্ছে। জলাশয়ে যে পানির যে গুণাগুণ আছে এটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা ভৌত গুণাগুণ আর একটা রাসায়নিক গুণাগুণ। আলো, সানলাইট, তারপর কি টেম্পারেচার, তারপর পানির মধ্যে যে ঘোলাত্ম, এগুলো বলা হয় আমরা ভৌত। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। মাছ চাষে টেম্পারেচারের ভূমিকা আছে না, তাপমাত্রার ভূমিকা আছে, তারপর হলো কি আপনার আলোর ভূমিকা রয়েছে, পানির যে গোলাত্মের ভূমিকা রয়েছে। তারপর রাসায়নিক গুণাগুণ কোনগুলা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পিএইচ, অ্যামোনিয়া, এই জিনিসগুলো রাসায়নিক গুণাগুণ। এখন আলোর ব্যবহার তো আমরা আপনাকে বললাম, সানলাইটের ব্যবহার সম্পর্কে আপনারা তো বুঝতে পারছেন, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত এটা ভালো ভূমিকা রাখে। তারপর তাপমাত্রা, দেখেন তাপমাত্রা কত বলছিলাম মাছ চাষের জন্য ভালো, 28 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, প্লাস মাইনাস, ঠিক আছে? প্লাস মাইনাস মানে 26-27 ডিগ্রি হইলেও হয়, যে হবে না এমন না, ওইটা ভালো ফেভার। প্লাস মাইনাস 28 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং এটা কিন্তু মাছের আপনার পুকুরের আপনার প্রাকৃতিক যে খাবার তৈরি হওয়া, মাছের খাবার খাওয়া, মাছের রোগ, প্রত্যেকটার সাথে একটা জড়িত। যেমন তাপমাত্রা যদি পুকুরের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে মাছের প্রায় 10% বিপাক ক্রিয়া কি হবে, বৃদ্ধি পাবে। 10% বিপাক ক্রিয়া বৃদ্ধি পাবে মানে কি, মলমূত্র ত্যাগ করার যে জিনিসগুলো এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। দ্রবীভূত অক্সিজেন অক্সিজেন কখন কমে যেতে পারে, কি কারণে? একটা তো আপনাকে বললাম, যদি সানলাইট, সূর্যের আলো যদি না পড়ে তখন কমে যেতে পারে। এছাড়া আর কি কারণ আছে বলেন? সব থেকে প্রথম যে কারণ সেটা হইল আপনার কি, পানির মধ্যে মাছ যে আছে, মাছগুলাকে অক্সিজেন গুলো নিচ্ছে না, অক্সিজেন কি কমতেছে না? হ্যাঁ, সেটা তো প্রধান কারণ। আমি তো বলছি অক্সিজেন কিভাবে কমবে। সর্বপ্রথম তো হইল আমরা অক্সিজেন কিভাবে কমতেছে, আমরা তো অক্সিজেন গুলো নিচ্ছি না, তার মানে অক্সিজেন কমতেছে না বায়ুমণ্ডল থেকে। এইরকম অক্সিজেন গুলো যখন অক্সিজেন কমতে, তার মানে যদি পুকুরের মধ্যে আপনার মাছ অধিক পরিমাণে দিয়ে দেয়, ওরা যদি অক্সিজেন তো সবাই নিচ্ছে, তখন কি হবে, অক্সিজেন একটা ফল করতে পারে। এর জন্য মাছের মজুদ ঘনত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম হলো যখন মাছগুলো শ্বসন ক্রিয়ার সাহায্যে অক্সিজেন গুলো কমে। তারপর যদি মেঘলা আবহাওয়া থাকলে কি হবে, সালোক সংশ্লেষণ হবে না, অক্সিজেন গুলো কমে যাবে। তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, ধরেন 34 ডিগ্রি 35 ডিগ্রি হয়ে গেল, তখন কিন্তু অক্সিজেন কমে যাবে, ফল করবে অক্সিজেন। পানির যদি ঘোলাত্মটা বৃদ্ধি পায়, পানি যদি খুব বেশি ঘোলা থাকে তখন কিন্তু সেখানে প্রাকৃতিক খাবার তৈরি হবে না, অক্সিজেন কমে যাবে। অক্সিজেন কমে গেলে আপনার লক্ষণ কি, মাছ কি লক্ষণ দেখা দেবে, যেমন উপরের দিকে কি খাবে, খুব বেশি ছোটাছুটি করবে, খুব বেশি ছোটাছুটি উপরের দিকে আপনার খাবে। তারপর পুকুরের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের বুদবুদ তৈরি হবে, কাদার মধ্যে যখন আপনি হাঁটবেন তখন বুদবুদ তৈরি হবে। তারপর আবার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আপনার পিএইচ, রাসায়নিক গুণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান পিএইচ এবং চুন। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা সব থেকে বেশি সমস্যা কি, চাষি ভাইয়েরা কিন্তু আমরা কেন চুন দিই এই জিনিসটাই জানে না, ঠিক কিনা? দেখবেন চুন দিয়া দেয়, কেন দিচ্ছে এটাই জানে না। মূলত হলো কি, চুনটা কোথা থেকে সংগ্রহ করে, বিভিন্ন চুনা পাথর, বিভিন্ন ধরনের আপনার ময়মনসিংহের গুলো যেমন দেখবেন বিভিন্ন ধরনের পাথর আছে, চুনা পাথর, ঠিক আছে, ওইগুলো থেকে মূলত আপনার পাথর নিয়ে আসে। তারপর সেগুলো ক্যালসিয়াম কার্বনেট বলে, আমরা ক্যালসিয়াম কার্বনেটকে আপনার
পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনার পোড়াচুন হিসাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রূপে বাজারে পাওয়া যায়। মূলত ক্যালসিয়াম অক্সাইড আমরা যেটা ব্যবহার করি, পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডটা যখন আপনি পানির সাথে বিক্রিয়া করবেন, ক্যালসিয়াম অক্সাইড এবং পানি H2O, তখন কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা চুনটা কি করি? পানির সাথে ভিজিয়ে রাখতে বলি না? ক্যালসিয়াম অক্সাইড এবং H2O এটা বিক্রিয়া করে কি তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আমরা পানিতে দিই মূলত, যেহেতু এটার মধ্যে একটা গুণই আছে, এটার মধ্যে একটু উপকরণই আছে কি? ক্যালসিয়াম। পুকুরে আপনাকে ক্যালসিয়াম দিবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? পিএইচ। পানির যে পিএইচ আছে, এটাকে আপনার মাছের ফেভারেবল কন্ডিশনে নিয়ে যাবে। মাছের ফেভারেবল কন্ডিশনের পিএইচ হলো কি আপনার কত? কেউ জানেন? 7 থেকে 8.5। মাছের পানির যে পিএইচ থাকতে হবে মাছের ক্ষেত্রে যেটা ফেভারেবল, 7 থেকে 8.5। ধরেন আপনার পুকুরের পিএইচ 7 থেকে কমে গেল, 7 হইল নিউট্রাল। যারা আপনার রসায়ন পড়ছেন এটা বুঝবেন, 7 হইল নিউট্রাল। 7-এর নিচে যদি চলে যায় তাহলে সেটা কি হবে? অম্লীয় বা অ্যাসিড। আর যদি 7-এর উপরে যায়, ক্ষারীয়। পিএইচ এর মান কত? 1 থেকে 14। 1 থেকে 14। 7 হলো কি? মাঝের অবস্থা, নিউট্রাল বলি। যখন আপনার 4, 5, 6 থাকবে সেটা অ্যাসিডিক কন্ডিশন বা অম্লীয় কন্ডিশন পানি। যখন 8, 9, 10 থাকবে তখন সেটা কি? ক্ষারীয় কন্ডিশন। চুনটা আমরা মূলত দেয়া হয় অম্লতাকে কমাবে, ক্ষারীয়তাকে বাড়াবে, পুকুরে ক্ষার বাড়াবে। কারণ পুকুরে যদি আপনার পুকুরের পানি বা মাটি যদি অম্ল কন্ডিশন থাকে, মাছের অনেক সমস্যা হবে। পুকুরে পিএইচ যদি 5-এর নিচে নেমে যায়, পুকুরে পিএইচ যদি আপনার 5-এর নিচে নেমে যায়, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে মাছের কি হবে? মাছ কিন্তু আপনার খাবার খাওয়া বন্ধ করে দিবে। মাছের প্রজনন যে ডিম ধারণ ক্ষমতা সেটা কমে যাবে। তারপরে হলো গিয়ে আপনার পানির মধ্যে যে সার দিবেন, সারগুলো ভালোভাবে কার্যকারিতা হারাবে। যখন অম্লীয় কন্ডিশনটা থাকে, ঠিক আছে, 7-এর নিচে থাকে, তখনই আমরা মূলত পুকুরে চুনটা দিয়ে থাকি, যাতে চুনটা পিএইচটাকে বাড়ায়, 7-এর উপরে নিয়ে যায়। চুনটা মূলত তাহলে প্রথম কাজ কি? চুনের পিএইচকে, অম্লতাকে কমানো এবং ক্ষার বাড়ানো। ক্ষার বাড়াতে বাড়াতে যদি আপনারা 8.5-এর উপরে নিয়ে যান, 9 বা 10 বা 11, এটাও ক্ষতিকর। যদি 10-এর উপরে চলে যায় 11, তখন কিন্তু মাছ ডাইরেক্ট মারা যাবে। অন্যান্য বিভিন্ন সমস্যা তো আছে, এর থেকে বড় সমস্যা তো আর নাই। মাছ মারা যাবে, মাছ তো এমনিতেই মারা যাবে না, বিভিন্ন সমস্যা হবে বিধায় মাছটা মারা যাবে। পিএইচটা আমরা চুনটাকে দিব, চুনটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে চুনটা অধিক পরিমাণে দিচ্ছি কিনা। যখন পুকুরটা আমরা রেডি করব, ঠিক আছে, যখন পুকুরে মাছ থাকবে না, অল্প পানি থাকবে, তখন আমরা সাধারণত আপনার শতকে হলো গিয়ে প্রায় কেজি খানেকের মতো চুন দিতে বলি। যখন পানি থাকবে না মাটির মধ্যে, কেজি খানেকের মতো চুন দিতে বলি। আর যখন আপনার মাছটা চাষাবাদে চলে যাবেন, তখন আমরা বলি 250 থেকে 300 গ্রাম 5% দিতে, এর বেশি দেওয়া যাবে না। দেওয়ার পরে আপনারা পিএইচটা মাপবেন। পিএইচটা মাপে দেখবেন পিএইচটা কত আসছে। পিএইচটা কিভাবে মাপবেন? পিএইচ কিট বাজারে কিনতে পাওয়া যায় অল্প দাম, বা আমাদের অফিসেও যদি আপনারা পানি নিয়ে আসেন, আমরাও পরীক্ষা করে আপনাকে দেখাতে পারবো পিএইচ কত আছে, অক্সিজেন কত আছে। আমাদের অফিসে পরীক্ষা কালকে আমি নিয়ে আসবো, কালকে আমি যন্ত্র নিয়ে এসে আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব। আজকে আপনাদেরকে কোন বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতেছি আবার বলেন তো একটু? মজুতের আগে। এখন কিন্তু মাছ কিন্তু আমরা দেই নাই। মাছ দেওয়ার আগে কি করতে হবে? এখন মাছ দেওয়ার আগে আপনার কি করতে হবে? পুকুরটাকে তো আপনার আগাছা পরিষ্কার করলেন, ঠিক আছে, পুকুরটা কি ধরনের হবে এই সম্পর্কে একটা আপনার ধারণা পেলেন। এখন পুকুরে হলো যে বিভিন্ন ধরনের সার, চুন এগুলো ব্যবহার করতে হবে। কিসের জন্য? পুকুরটাকে আপনার শোধন করার জন্য, পুকুরের পানি এবং মাটি শোধন করার জন্য। পুকুরের মাটি এবং পানি আমাদেরকে শোধন করতে হবে। শোধন মানে কি? রোগ জীবাণু মুক্ত করতে হবে। পানির মধ্যে কিন্তু আপনার বিভিন্ন আপনার কয়েকটা জিনিস থাকতে হবে মাছ চাষের জন্য। একটা হলো আপনার নাইট্রোজেন, একটা হলো আপনার পটাশিয়াম, একটা ফসফরাস আর একটা কার্বন। এই 4টা জিনিস অবশ্যই থাকতে হবে। এই 4টা জিনিসের মধ্যে এর জন্য আমরা সারটা প্রয়োগ করি। আপনি ইউরিয়া সার দেয়, পুকুর ইউরিয়া সার দেয় না? ইউরিয়া সারটা কিসের জন্য দেয়? ইউরিয়া হলো মূলত আপনাকে কি দেয়? নাইট্রোজেনটা আপনাকে সাপ্লাই দিবে পুকুরে। তারপর কি দেয়? টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, পুকুরে কি দেয়? ফসফরাস দেয়। তারপর কি দেয়? পটাশ, মিউরেট অফ পটাশ, সেটা কি দেয়? আপনার পুকুরে পটাশিয়াম দেয়। যখন পুকুরে আপনি মাছটাকে দিবেন, তখন কিন্তু আপনার পুকুরে আপনার এই নাইট্রোজেন, তারপর আপনার যে পটাশিয়াম, ফসফরাস, এগুলা কিন্তু কমে যায়। এগুলা কিন্তু
দ্রবীভূত অবস্থায় খুব বেশি থাকে না। এর জন্য আমরা বাইরে থেকে সার দিয়ে এই জিনিসগুলোকে কাভার দেওয়ার জন্য। এই জিনিসগুলো আবার এই জিনিসগুলো আবার কি করে, পানির সাথে বিক্রিয়া করে প্রাকৃতিক খাবার তৈরি করে। এই আমরা ইউরিয়া টিএসপি যেগুলো দিলাম, এগুলো কি তৈরি করে? প্রাকৃতিক খাবার বা ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে। প্রাকৃতিক খাবার বা ফাইটোপ্লাঙ্কটন তৈরি করে। পুকুরে মাছের যে খাবার আছে এর মধ্যে হলো প্লাঙ্কটনটা খুবই জরুরি, প্রাকৃতিক খাবার। প্লাঙ্কটন অবশ্যই আপনার যখন কার্প মাছ করবেন চেষ্টা করবেন বাইরে থেকে যদি আপনার খাবার কিনে নিয়ে আসেন 100% যদি আপনার মনে করেন শুধুমাত্র সম্পূরক খাবারের উপর ডিপেন্ড করে মাছ চাষ করেন, তাহলে কিন্তু আপনার খরচ অনেক বেড়ে যাবে। প্রাকৃতিক খাবার যদি মনে করে 30% যদি পুকুর থেকে মাছকে যদি প্রাকৃতিকভাবে খাবার দিতে পারেন, তাহলে কি হবে? আপনার 30% খরচ কমে গেল। এই 30% কিভাবে খাবার দিবেন, মানে কিভাবে তৈরি করবেন? এই প্রাকৃতিক খাবারগুলো প্লাঙ্কটনগুলো তৈরি করতে হবে। প্লাঙ্কটন দুই ধরনের, একটা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটনগুলো উদ্ভিদ কণা, ছোট ছোট উদ্ভিদ কণা, এগুলো হইল গিয়ে আপনার পুকুরের মধ্যে দেখবেন, পুকুরে আপনার অনেক সময় সবুজ থাকে না, সবুজ অতিরিক্ত সবুজ হয়ে যায়। আবার পুকুরের কালার অনেক সময় স্বচ্ছ থাকে, অনেক সময় লাল থাকে। কি কি কারণে হয়? ফাইটোপ্লাঙ্কটন থাকলে বুঝবেন কিভাবে কি ধরনের সবুজ হবে? হালকা সবুজ বা বাদামি সবুজ। অতিরিক্ত যদি সবুজ হয় তাহলে কি হবে? ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ বেশি আছে। বেশি থাকলে কি হবে? বেশি থাকলে আবার সমস্যা, বেশি থাকলে তো সেগুলো পানিতে পচবে, ব্লুম হবে, ফাইটোপ্লাঙ্কটন ব্লুম বলি। অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন থাকাটা সমস্যা। বুঝলাম, এটা পরিমিত পরিমাণ হালকা বাদামি বা বাদামি সবুজ, হালকা সবুজ থাকাটা কি এটা ভালো। পরিমিত পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন আছে, এটা ভালো কার্প মাছের জন্য। এই ফাইটোপ্লাঙ্কটনটা যদি আপনার না থাকে তখন কি হবে? আমরা এই যে ইউরিয়া টিএসপি যে সারগুলো বললাম, এই সারগুলো প্রয়োগের মাধ্যমে ফাইটোপ্লাঙ্কটন আপনাকে তৈরি করতে হবে। আরেকটা কি বললাম? জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদ আর জুপ্লাঙ্কটন প্রাণীজ, ছোট 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 আপনার যে ছোট ছোট, এগুলো আপনি খালি চোখে খুব বেশি দেখতে পারবেন না। বিভিন্ন ধরনের প্রাণী থাকে যেগুলো পানির উপরিভাগে আপনার কি ছুটে ছুটে বেড়ায়, এগুলো কিন্তু না। মশার মতন আরো ছোট, জুপ্লাঙ্কটন আরো ছোট, কুটি কুটি কুটি। ওইগুলো হলো কি আপনার বিভিন্ন ধরনের জৈব সারের মাধ্যমে আপনার এই জুপ্লাঙ্কটন গুলো তৈরি করতে পারেন আপনারা, জৈব সারের মাধ্যমে। আর অজৈব সারের মাধ্যমে ফাইটোপ্লাঙ্কটন। অজৈব সার তো আপনাকে বললাম যে ইউরিয়া টিএসপি। আর জৈব সার কোনগুলা? যেগুলো আপনার জুপ্লাঙ্কটন তৈরি করবে। বিভিন্ন ধরনের কম্পোস্ট আছে, বিভিন্ন আগে যেমন আপনারা দেখেন গোবর প্রয়োগ করতো, এখন কিন্তু গোবর প্রয়োগ করে আপনার নিষিদ্ধ। আগে গোবর প্রয়োগ করতো, হাঁস মুরগির বিষটা বা লিটার বলে এগুলা প্রয়োগ করতো, এগুলো কিন্তু এখন নিষিদ্ধ, এগুলো এখন প্রয়োগ করা যায় না। আগে দেখেন আপনার পুকুরের উপরে মাচা করে হাঁস করতো আগে, ঠিক না? হাঁস করতো, হাঁস যে আপনার মলমূত্র গুলো ত্যাগ করতো, সেগুলো কি পানির মধ্যে যেত, মাছ সেগুলো খেতো, কিন্তু পুকুরে সেগুলো কিন্তু আপনার ভালো অবস্থা তৈরি করতো না, পুকুরটা নষ্ট করে ফেলতো। এগুলো কিন্তু এগুলো করা যাবে না। এখন গোবর প্রয়োগ করা নিষিদ্ধ, গোবর প্রয়োগ করা যাবে না। আধুনিক আপনারা তো এখন সবাই বর্তমান চাষি, ঠিক না? আপনারা করবেন হইল বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, ঠিক না? বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ। আগের যুগে আর ওইভাবে মাছ চাষ করা যাবে না। এখন আইন কানুন অনেক শক্ত। এখন আপনারা করবেন বৈজ্ঞানিক পদ্ধতি মাছ চাষ। এর জন্য আপনারা জৈব সার হিসাবে আপনারা সরিষার খৈল দিতে পারেন। সরিষার খৈল, কিছু কম্পোস্ট সার আপনারা তৈরি করে দিতে পারেন। কম্পোস্ট সার কোনগুলা? আপনার যে বিভিন্ন ধরনের লতানো বীজাণু যে আপনার বিভিন্ন পানা আছে, সেগুলো পচিয়ে কয়েকদিন পচিয়ে সেটাও তৈরি করে দিতে পারেন। কিন্তু মাছ থাকা অবস্থায় এগুলো দেওয়া যাবে না, এগুলো দিতে হবে প্রথম দিকে। আমি কিন্তু এখন যে আপনাকে বলতেছি এটা কি মাছ ছাড়ার আগে, কিন্তু কম্পোস্ট সারটা প্রথমে দিতে হবে হইলে আপনার 2 থেকে 3 কেজি, যখন পানি থাকবে না বা হালকা পানি, যখন আপনি সেচ দিলেন, সেচ দেওয়ার পরে 1 ফিট বা 2 ফিট পানি ঢুকাইলেন, তখন শতাংশ প্রতি 2 থেকে 3 কেজি জৈব সার দিলেন। জৈব সার দিলেন, জৈব সার বিভিন্ন কম্পোস্ট, সরিষার খৈল এগুলো মিক্সড করে দিলেন। এগুলো জুপ্লাঙ্কটন তৈরিতে আপনাকে সহযোগিতা করবে। তাহলে কি আপনারা বিভিন্ন ধরনের সার দিলেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের সার দেওয়ার পর এখন আপনাকে কি করতে হবে? পুকুরটা আপনাকে পানি ঢুকাইলেন, পানিটা হলো গিয়ে আপনার 3-4 ফিট করলেন। এখন কি করতে হবে? আপনার চুন দিতে হবে। চুন কতটুকু দিবেন? শতাংশ প্রতি প্রায় 1 কেজির মতো দিয়ে দিবেন। যদি আপনার 1 একর একটা পুকুর হয় তাহলে 100 কেজির মতো দিবেন। অবশ্যই প্রথমে পিএইচটা মেপে নেবেন কি পরিমাণ আছে। চুন দিলেন, চুন দেওয়ার 4 থেকে 5 দিন পর সার দিবেন, কারণ আপনার চুন দেওয়ার পর সারটা বেশি কার্যকরী হয়। অনেকে চুন দেওয়ার 1 দিন পর বা চুন দেওয়ার আগে সার দিয়ে ফেলে, তাহলে কিন্তু হবে না। চুনটা আপনাকে দেওয়া হয়, চুনটা আপনার পানিটাকে নিউট্রাল করবে, খাইয়ে কন্ডিশন করবে। পুকুরের মধ্যে যে আপনাকে ক্যালসিয়াম দিবে, পুকুরের মধ্যে যে ফসফরাস থাকে সেটাকে বের করবে। তখন আপনি যদি সার দেন তখন আপনাকে সারটা বেশি ইফেক্টিভ হবে। সারটা তখন প্রাকৃতিক খাদ্য ভালোভাবে তৈরি করতে হবে। সারটা কিন্তু দেওয়া হচ্ছে কিসের জন্য?
পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য। প্রাকৃতিক খাবারটা তখন ভালোভাবে তৈরি হবে। এর জন্য আপনাকে দিবেন, দেওয়ার পর চুন দিলেন, চুন দেওয়ার 1 সপ্তাহ পর সার দিলেন, তারপর সার দেওয়ার 4 থেকে 5 দিন পর আপনি পোনা মজুত করবেন। এখন আপনি পোনা যে নিয়ে আসবেন, পোনা কই থেকে নিয়ে আসবেন? অবশ্যই ভালো না, যে কোনো জায়গা থেকে আনতে হবে না, কিন্তু আমাদের এটাই সমস্যা। আমরা মনে করেন আপনার পোনা নিয়ে আসে আশেপাশ থেকে লোকালি, পোনাগুলা পরবর্তী তার বড় হয় না। দেখেন খাবার খাওয়াচ্ছেন, মাছ বড় হয় না, এরকম কিন্তু অনেক সমস্যা। তখন কিন্তু আমাদের কাছে আসেন যে স্যার খাবার খাওয়াচ্ছি, সবকিছু করতেছি, মাছ বড় হচ্ছে না। কারণ আপনার জাত ভালো না, পোনার জাত ভালো না। আপনি যখন পোনাটা তৈরি কি থেকে, ব্রুট থেকে। আপনি দেখেন একটা, এই যে মা, আমাদের মায়েরা এখানে রয়েছেন, ওরা দেখেন যখন বাচ্চাটা প্রসব করে তখন এর আগের 1 বছর মা কি প্রপার ট্রিটমেন্ট করা হয় না? ওনাদেরকে দুধ খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়, আয়রন খাওয়ানো হয়, অনেক কিছু খাওয়ানো হয় না? কিসের জন্য খাওয়া হয়? যে বাচ্চাটা উনি দিবে, বাচ্চাটা যাতে সুস্থ সবল হয়। এখন রেণুটা যেটা দিবে, তার যে মা মাছ গ্রুপটাকে, সেটাকে ভালোভাবে যদি আপনি লালন পালন না করেন, তাহলে তো সেটা ভালো বাচ্চা দিবে না। ভালো বাচ্চা যদি না দেয়, তাহলে সেটা কি ভালো বড় হবে? যদি আপনি রোগাক্রান্ত একটা শিশু যদি জন্ম দেয়, সেটা কি ভবিষ্যতে আপনার মানে সেটা বিভিন্ন রোগ লেগেই থাকবে, বাচ্চা থাকবে না? এর জন্য যখন আপনি পোনাটা নিয়ে আসবেন, স্বনামধন্য হ্যাচারি থেকে নিয়ে আসবেন, এবং চেষ্টা করবেন ওই পোনাটার যে গ্রুপ মাছ যেগুলো আছে, গ্রুপ মাছগুলো কত বছর আগের মা মাছটা, চেষ্টা করবে 3-4 বছর 5 বছরের গ্রুপ থেকে যাতে পোনাটা হয়। অনেকে কি করে 1 বছর পরেই তো কার মাছগুলো বাচ্চা দিয়ে দেয়। একটু যদি বড় হয় সেটা আপনার জন্য ভালো। স্বনামধন্য আশেপাশ থেকে নিয়ে আসলে কি হবে, এগুলো আপনার ভালো বাচ্চা দেয় না। তারপর আপনার পোনার বিভিন্ন সমস্যা থাকে, ইনব্রিডিং এবং ক্রস ব্রিডিং। ইনব্রিডিং, এবং এটা মূলত হ্যাচারিদের, আপনাদের জাস্ট জানার জন্য আমি বলতেছি। ইনব্রিডিং পোনার যে বিভিন্ন সমস্যা, একটা তো আছে ব্রুট মাছটা ভালো না, আরেকটা হলো কি ইনব্রিডিং কিনা। ইনব্রিডিং, ইনব্রিডিং কি বোঝায়? এই আপনার আপনার বাচ্চাটা যখন দেয় তখন কি করে, একজন পুরুষ এবং মহিলা দুজনের মিলনের পরেই তো আপনার বাচ্চাটা দেয়, ঠিক না? এখন ধরেন মনে করেন ইনব্রিডিং মানে কি, স্বজাতি ভাই বোনের মাঝে মিলন হয়ে গেল, সেটা আপনার বাচ্চা দিল, সেটা কিন্তু আপনার ভালো হবে না। বুঝতে পারছেন? এটা হলো কি, মানে স্বজাতি, নিজের রক্তের ভাই বোনের মাঝে যখন ক্রসিংটা করানো হয়, যখন সেটা থেকে যখন বাচ্চাটা হবে, সেটা কিন্তু বাচ্চাটা ভালো পোনা দিবে না, বিকলাঙ্গ সহ বিভিন্ন সমস্যা হবে। আর একটা ক্রস ব্রিডিং, একটা ইনব্রিডিং আর একটা ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং মনে করেন রুই মাছ বাচ্চা, রুইয়ের সাথে যদি আপনার কাতলার ক্রসিং করেন, তাহলে সেই পোনাটা ভালো হবে না। রুইয়ের সাথে রুই করাতে হবে, পুরুষের সাথে মহিলা, এবং স্বজাতি যাতে না হয়, এবং ব্রুট মাছটা যাতে বড় হয়। তাহলে পোনাটা যদি আপনি ভালো নিয়ে আসেন, তাহলে এনশোর করতে পারি খাবার দিলে আপনার ভালো আপনি ইয়ে দিবে, মাছ দিবে। মূলত আজকে তাহলে আপনার এতটুকু পর্যন্তই থাক। যেহেতু আপনাদের একটা লং ট্রেনিং, যদি আমি 6 দিন থাকতে পারতাম, আপনাদেরকে আরো বিস্তারিত আরো জানাতে পারতাম। আমি চেষ্টা করবো 3 দিনে মোটামুটি হলো আপনাদেরকে বেসিক জিনিস দেওয়ার জন্য। তাহলে আপনাদেরকে ধন্যবাদ। আর যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে?